नमस्ते यतिराजाय विवेकानंद सुरे सच्चित सुख स्वरूपाय स्वामिने प्राप्तपायिने। शुभ सन्ध्या। ठाकुर माँ स्वामी चरणे आमार भक्तिपूर्ण प्रणाम निवेदन करी। আমাদের উদ্দেশ্যে যথাযথ শুভেচ্ছা, নমস্কার, অভিনন্দন। আগামীকাল ভারতবর্ষের ইতিহাসে এক স্মরণীয় দিন। তারিখটা 11 সেপ্টেম্বর। 11 সেপ্টেম্বর ভাবলেই স্বামীজির কথা যদি চিন্তা করি তো আমাদের মনে হবে সেই 1893 খ্রিস্টাব্দের কথা, সেই অবসর দিনের কথা, যে দিনের প্রকাশ মাত্র সারা পৃথিবীর বুকে একটি বিশেষ আলোড়ন ঘটে যাওয়ার দিন। একটু তলিয়ে দেখতে গেলে আমরা বেশ আনন্দিতই হব। স্বামী বিবেকানন্দের সাথে ভগবান শ্রীরামকৃষ্ণের সাক্ষাৎ, এটি একটি বিশেষ ঐতিহাসিক ঘটনা। শ্রীরামকৃষ্ণদেব নিজে আসেননি, তার বার্তাবাহক স্বামী বিবেকানন্দকে সঙ্গে এনেছিলেন। স্বামী বিবেকানন্দ প্রসঙ্গে ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলতেন, ওই অখণ্ড ঘরে 4 জনের একজন, ও সপ্ত ঋষির এক ঋষি। আমরা বিশেষভাবে তার জীবনী যখন পড়ি তখন আমরা আনন্দিত হই। ঠাকুর একদিন জিজ্ঞাসা করলেন, আচ্ছা তুই শোবার সময় তোর ভুরুর মধ্যে কোনো আলো দেখতে পাস? নরেন্দ্রনাথ তখন তিনি বললেন, হ্যাঁ, সেই আলোটা যখন ফেটে যায়, সমস্ত শরীরের মধ্যে প্রবেশ করে যায়, আমি ঘুমিয়ে পড়ি। ভগবান শ্রীরামকৃষ্ণদেব বললেন, ঠিকই দেখছি। তাহলে শ্রীরামকৃষ্ণের চরণতলে বসে দক্ষিণেশ্বরে তিনি তৈরি হয়েছেন। শ্রীরামকৃষ্ণ বলতেন, নরেন শিক্ষে দিলে। নরেন স্বামী বিবেকানন্দ ঠাকুর শ্রীরামকৃষ্ণের মধ্যে ধর্মের প্রকৃত স্বরূপ, ধর্মের বাস্তব রূপ দেখতে পেয়েছি। তার কাছে সব মতবাদের মানুষই আসতেন। তিনি পরম সহিষ্ণুতা এবং পরভাব গ্রহণের আদর্শ মানুষও ছিলেন। আমরা দেখি শ্রীরামকৃষ্ণের শরীর যাওয়ার পর নরেন্দ্রনাথ সারা ভারতবর্ষে ভ্রমণ করছেন, ভারতবর্ষকে বোঝার চেষ্টা করছেন। তিনি দেখেছিলেন কন্যাকুমারিকায় সেই শিলালিপিতে ধ্যানে ভারতবর্ষের অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ তিনি তার রূপরেখা ঠিক করে ফেলেছিলেন। অতীতে তিনি দেখেছিলেন এক অসাধারণ ভারতবর্ষ, কি মহিমাময় ভারতবর্ষ, শাশ্বত ভারতবর্ষের রূপ। বর্তমান ভারতবর্ষে যদি তখন দেখলেন, তখন দেখলেন এই দুঃখ, দুর্দশা, সাম্প্রদায়িকতা, অনাচার, অজ্ঞতা,
কুসংস্কার, এই ভারতবর্ষকে দেখে তিনি সত্যি বেদনাহত হয়েছিলেন। তার চোখের সামনে এটাও ভেসে এসেছিল, ভবিষ্যৎ ভারতবর্ষ। সেই ভবিষ্যৎ ভারতবর্ষ নিয়ে তিনি যথেষ্টই চিন্তিত ছিলেন এবং তিনি দেখেছিলেন যে অতীতের থেকেও ভবিষ্যতে ভারতবর্ষ আর অতীতের সব কিছুকে ম্লান করে দিয়ে ভারতবর্ষ এগিয়ে চলবে। আগামীকাল সেই বিশেষ দিন আমরা দেখব। স্বামী বিবেকানন্দ তখন সাউথ ইন্ডিয়াতে, ওই কন্যাকুমারীকে বলছিলাম, বেশ কিছু যুবক এবং লিমডির মহারাজ ক্ষেত্রীর মহারাজ, এদের বিশেষ ইচ্ছা ছিল যে আমেরিকার ধর্মমহা সম্মেলন হচ্ছে, তাতে স্বামী বিবেকানন্দ অংশগ্রহণ করুন। কারণ তার ব্যক্তিত্ব, তার জ্ঞান, সব কিছুতে তারা বুঝতে পেরেছিলেন এই মানুষটি একটি যোগ্য ক্যান্ডিডেট হতে পারে। তারা টাকা পয়সাও তুলে ফেলেছিলেন, কিন্তু ভগবানের বিশেষ আদেশ না আসায় পিছিয়ে গেছিল। সব গরিবদের টাকা ডিস্ট্রিবিউশন হয়ে গেছিল। যখন তিনি দেখছেন ভগবান শ্রীরামকৃষ্ণ সমুদ্রের উপর দিয়ে এগিয়ে চলেছেন, বলছেন, নরেন আমি যাচ্ছি, তুই এগিয়ে আয়। ভগবান শ্রীরামকৃষ্ণের আশীর্বাদ এবং শ্রীমায়ের আশীর্বাদ প্রেরণা মাথায় নিয়ে স্বামী বিবেকানন্দ আমেরিকা যাওয়ার জন্য তৈরি থাকলেন। বোম্বের উপকণ্ঠে স্বামী বিবেকানন্দ আছেন। একদিন তিনি হরি মহারাজ স্বামী তুরিয়ানন্দজিকে বলছেন, দেখো হরি ভাই, আমি আমেরিকায় যাচ্ছি। এই যে ওখানে ধর্মমহা সভা হচ্ছে, এটা কার জন্য হচ্ছে জানো? নিজের শরীরের দিকে আঙুল দিয়ে বলেছিলেন, এই শরীরটার জন্য। স্বামী বিবেকানন্দের চোখ থেকে অশ্রু নির্গত হয়েছিল। সেই অশ্রু নির্গত দেখে স্বামী তুরিয়ানন্দের মনে হয়েছিল এই কান্না বৃথা যাবার নয়, এই কান্না সত্যি একটি বাণী হয়ে আমেরিকাতে প্রকাশিত হবেই হবে। আমেরিকা যাওয়াটা তার সহজ ছিল না। ধর্মমহা সভাও অংশগ্রহণ করাও দৈবী নির্দেশ ছাড়া কোনোভাবেই কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। আমরা দেখি স্বামী বিবেকানন্দ অল্প কিছু অর্থ নিয়ে আমেরিকায় পৌঁছেছিলেন জাহাজে। 31 মে তিনি রওনা হয়েছিলেন। জুলাই মাসের শেষের দিকে 30 জুলাই এরকম তিনি শিকাগোয় পৌঁছেছিলেন। এটাও বিশেষ ঘটনা। যখন স্বামী বিবেকানন্দ ভ্যাঙ্কুভার থেকে শিকাগোয় যাচ্ছেন, সেই ট্রেনে দু একবার ট্রেন চেঞ্জ করতে হয়েছিল। সেই ট্রেনে একটি মহিলা স্বামীজির প্রতি দৃষ্টি নিবদ্ধ করেন, স্বামীজির সাথে আলাপ করেন। মধ্যবয়স্ক মহিলা মিস কেটি সানবার্ন, তিনি সমাজে যথেষ্ট উচ্চ স্থানে থাকতেন, যথেষ্ট প্রভাবশালী অর্থশালী মানুষও। তিনি স্বামী বিবেকানন্দের কাছে অ্যাপ্রোচ করেছিলেন, যদি সুযোগ পান, আমি বস্টনে থাকি, আপনি আসুন, আপনার ভালো লাগবে আমার ব্রিজি ম্যাডার্সের ফার্ম হাউস। স্বামী বিবেকানন্দ
বেশ কয়েক সপ্তাহ শিকাগোয় থাকার পর দেখলেন যে এখানে থাকলে প্রতিদিন বেশ কয়েকটা ডলার খরচা হয়ে যাচ্ছে। 5 পাউন্ড এরকম কত কি, এটাও শুনছিলাম। তো তার পক্ষে এত টাকা নেই, এত অর্থ নেই। তিনি ঠিক করলেন এবং জানতেও পারলেন কি না, ধর্মসভা যে সেপ্টেম্বর মাসে হবে, কোনো পেপার তার কাছে নেই। ধর্মমহাসভার প্রবেশ প্রতিনিধি গ্রহণ করার ডেট শেষ হয়ে গিয়েছে। এরকম একটা সমস্যায় তিনি কয়েকদিনের মধ্যেই ভারতবর্ষে চিঠি পাঠিয়েছিলেন, জানি না কি হবে, আমি মাদার মেরির সন্তানের কাছে রয়েছি, প্রভু জিসাস ক্রাইস্ট নিশ্চয়ই আমাকে সহায়তা করবে, আমি কোনোভাবে সংগ্রাম থেকে পিছিয়ে আসবো না। যদি আমি কোনোভাবে চেষ্টা করছি, কোনোভাবে যদি নির্বাচিত নাও হই, আর কয়েক মাস, আমি 6 মাস আমাকে এখানে রাখার ব্যবস্থা করো। যদি সেটাও সম্ভব না হয় তাহলে আমি ইংল্যান্ডে চলে যাব, ওখান থেকে চেষ্টা করব। ইংল্যান্ডে যদি না পারি আমি আবার ভারতবর্ষে ফিরে আসব এবং পরবর্তী আশীর্বাদের জন্য আমি ভগবানের বিশেষ ইচ্ছার জন্য আমি অপেক্ষা করে থাকব। কিন্তু ভগবান তিনি নিজেই চেয়েছিলেন যে ওখানে নরেন্দ্র যান। তাই বলছিলাম, সমুদ্রের উপর দিয়ে ঠাকুর তাকে আহ্বান করেছিলেন আসার জন্য। স্বামী বিবেকানন্দ শিকাগো থেকে ট্রেনে বোস্টনে এলেন। বোস্টনে তাকে রিসিভ করলেন মিস কেটি সদবার্ন। স্বামী বিবেকানন্দ চিঠিতে লিখছেন যে এই মহিলা আমাকে তার ফার্ম হাউসে জায়গা দেওয়ার উদ্দেশ্য ছিল একটি অদ্ভুত শব্দ, কিউরিক নাগ, এরকম একটা শব্দ দেখছিলাম ইংরেজিতে, যে একজন আজব জন্তুকে আমি আশ্রয় দিয়েছি, তোমরা এসে দেখে যাও। লিটারেল সময় এরকম বলছেন। আর তিনি পত্রেও এটাও লিখছেন, এখানে থাকাতে আমার সুবিধা হচ্ছে কি, আমাকে অনেক কম, আমাকে আমার খরচ খরচা থেকে আমি রক্ষা পাচ্ছি, যেটা আমার কাছে বিশেষ প্রয়োজন ছিল। ওখানে গ্রিক ভাষার অধ্যাপক জন হেনরি রাইট প্রফেসর, তার সাথে স্বামী বিবেকানন্দের পরিচয় হয়। জন হেনরি রাইট প্রসঙ্গে স্বামীজি বলছেন, চলমান ডিকশনারির মতো এরা জ্ঞান। সেই হেনরি রাইট স্বামীজিকে বললেন, আপনি কেন ধর্ম মহাসভায় প্রতিনিধিত্ব করছেন না? বললেন, আমার অনুমতিপত্র নেই। বলছে, সে কি, আপনার অনুমতি কিসের অনুমতি লাগবে? আমি লিখে দিচ্ছি। তবে এটা ঠিক, আমেরিকায় যত প্রফেসর আছে সবকে একত্রিত করলেও আপনার সমতুল্য জ্ঞানের অধিকারী কেউ নেই। আপনাকে প্রশ্ন করা মানে সূর্যকে প্রশ্ন করা, সূর্যের কিরণ দেবার অধিকার। তিনি কর্মকর্তাদের উদ্দেশ্যে চিঠি লিখে দিলেন এরকম বাক্যই। স্বামী বিবেকানন্দ নিয়ে আমেরিকার চিকাগোয় আবার ফিরে এলেন। 9th ফিরলেন, 11th ধর্ম মহাসভা, রাত্রে ফিরেছেন। এত ঠান্ডা, ঠান্ডার পোশাক সেইভাবে নেই। একটা পরিত্যক্ত ট্রেনের কামরা, মালগাড়ির কম্পার্টমেন্টে স্বামীজি আশ্রয় পেলেন, কোনো রকমের ঠান্ডায় জড়সড় হয়ে। পরের দিন
ঘুম ভাঙার পর প্রচন্ড খিদে তৃষ্ণায় তিনি কাতর। তার পার্সটা তিনি হারিয়েছেন। যে অফিসে গিয়ে চিঠি দেওয়ার কথা, চিঠি তো হারিয়েছে, সঙ্গে সঙ্গে অফিসের নাম্বারটাও, ঠিকানাটাও হারিয়ে ফেলেছে। ভারতবর্ষের মতো তিনি কয়েকবার ভিক্ষা করতে গিয়ে বুঝলেন এখানে মানুষ ভিক্ষা দেওয়ার মতো অবস্থায় নেই। ক্লান্ত অবসন্ন হয়ে একটা ল্যাম্প পোস্টকে আশ্রয় করে স্বামীজি একটু বিশ্রাম নেওয়ার জন্য বসেছিলেন। তখন যে ঘুমিয়ে পড়েছিলেন, ক্লান্ত শ্রান্ত পরিশ্রান্ত হয়ে ঘুম ভাঙল। বুঝলেন পাশের বাড়ি থেকে এক রাজরানী সদৃশা মহিলা, অ্যারিস্ট্রোক্রেট মহিলা, খানদানি মহিলা, রানীর মতো দেখতে। তিনি হঠাৎ বললেন কাছে এসে, আপনি কি ধর্ম মহাসভার একজন প্রতিনিধি হয়ে এসেছেন? পেছনে মা ঠাকুর না থাকলে হয়, বিপদে আপদে সম্পদে বাবা ঠাকুর তোমার সঙ্গে থাকবে। মায়ের আশীর্বাদ নিয়েই চিঠি নিয়েই মা কলকাতা থেকে চিঠি দিয়েছিলেন। সেই মহিলা তাকে বাড়িতে নিয়ে গেলেন, সেখানে রাখলেন, যত্ন করলেন, যতদিন খুশি, বহুদিন চমকেছিল। উনি ধর্মমাস অফিসে নিয়ে গিয়ে নাম নথিবদ্ধ করে এলেন 10 তারিখে। আর একটি বাড়িতে তার থাকার ব্যবস্থা হয়েছিল, মিস্টার অ্যান্ড মিসেস লায়ন। অনেক রাত্রিবেলা তিনি গিয়েছিলেন। মিস্টার লায়ন ভাবছিলেন আমি ওনাকে বলে দিই, কারণ ওখানে স্বামীজি যে কোনো হোটেল খাবার জায়গায় যেতেন, সকলের এক জায়গায় একই কথা, ইউ ব্ল্যাক পিপল গেট আউট ফ্রম হিয়ার। এটা কত মর্মস্পর্শী, কত বেদনা স্বামী বিবেকানন্দ পেয়েছে। এটা সত্ত্বেও মিসেস যখন লাইব্রেরিতে বই পড়ছিলেন, মিস্টার লায়ন কিছুক্ষণ স্বামী বিবেকানন্দের সঙ্গে কথা বলে মুগ্ধ হলেন। তিনি তার স্ত্রীকে বললেন, দেখো কোনোভাবেই আমরা এই মানুষটাকে হাতছাড়া করতে চাই না। যদি নিগ্র বলে কেউ থাকতে না চায়, তিনি অনায়াসে আমাদের বাড়ি ছেড়ে দিতে পারেন, আমরা এনাকে ছাড়তে পারবো না। দৈবী গুণ না হলে, দৈবী শক্তি না হলে, বিশাল শক্তির প্রকাশ না থাকলে এই জিনিস সম্ভব নয়। 10 মিনিট মঞ্চে অনেক জ্ঞানী গুণী প্রতিভাবান বিদ্যার বুদ্ধিমান ইন্টেলিজেন্ট ভালো ভালো স্পিকার সব রয়েছে বিভিন্ন ধর্মে, বৌদ্ধ ধর্ম, খ্রিস্টান ধর্ম, খ্রিস্টানদের 3টে ধর্ম, গ্রিক চার্চ, প্রোটেস্ট্যান্ট, তাও ধর্ম, ইসলাম ধর্ম, তার সঙ্গে হিন্দু ধর্মের স্বামী বিবেকানন্দ। প্রথম অধিবেশনে স্বামীজি কিন্তু বিচিত্র মানুষ, সকলে প্যাট করে অদ্ভুত তাদের সব। আর নিচে স্বামীজি বলছেন 6 থেকে 7,000 মানুষ প্যাকড আপ বসে আছে, অনুষ্ঠান শুনছেন। ধর্ম মহাসভা কলম্বাস 400 বছর আমেরিকা আবিষ্কারের সেই স্মরণে আমরা রাখি এই অনুষ্ঠান। স্বামীজিকে বারবার বলা সত্ত্বেও স্বামীজি একটু সময় চাইছে। যখন তাকে বলা হলো আপনি যদি না বলেন আর আপনার সময় আসবে না, স্বামী যখন স্টেজের কাছে এসে দাঁড়িয়েছেন, স্বামী নিজেই বলছেন আমি খুব হতাশ, নার্ভাস হয়ে গেছিলাম, আমার শরীর কাঁপতে থাকে। এই নিয়ে বহু মানুষ একটু হাসাহাসি করতে থাকে, ভারতীয় কে এলো কি এলো। কিন্তু যখন সবাই বসেছিলেন, তার দ্যুতি, জ্ঞানের দ্যুতি যেন সমস্ত শরীরের মধ্যে ঝলসে উঠছে। কয়েকটা সেকেন্ড অপেক্ষা করে
তিনি শুরু করলেন, সিস্টার্স এন্ড ব্রাদার্স অফ আমেরিকা। এই কথাটা আগে কারোর কাছে শোনেনি মানুষ। এই 7,000 মানুষ তার জায়গা থেকে উঠে 2 মিনিট ধরে হাততালি, 2-3 মিনিট ধরে করতালিতে সমস্ত হল ফেটে পড়ে। স্বামীজি প্রথমে বুঝতে পারেননি, পরে তিনি বুঝলেন একটি বিশেষ কোন একটা ঘটনা ঘটেছে। তিনি বলতে আরম্ভ করলেন যে আমি সেই হাজার হাজার বছরের সন্ন্যাসী সম্প্রদায় সমাজের প্রতিনিধি হিসেবে আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। আমি আপনাদের আন্তরিকতায় মুগ্ধ হয়েছি। সর্বধর্মের প্রসূতি স্বরূপ যে হিন্দু ধর্ম, সেই তার পক্ষ থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। হিন্দু ধর্মের কোটি কোটি মানুষের পক্ষ থেকে, নরনারীর পক্ষ থেকে, জাতি ধর্মে সকলের পক্ষ থেকে আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। আমি গর্বের সঙ্গে আপনাদের গর্ব এবং আনন্দের সঙ্গে এই কথাগুলো আপনাদের বলতে ইচ্ছা হচ্ছে যে আমি এমন একটা ধর্ম সম্প্রদায় থেকে এসেছি যেখানে এক্সক্লুশন শব্দটা নেই। ভারতবর্ষের এই ধর্ম সব ধর্মকেই সহ্য করে, সব ধর্মকে সত্য বলে মনে করে। সব ধর্মকেই তারা সত্য বলে মনে করে। এই ধর্মই যেভাবে নিপীড়িত নির্যাতিত শরণার্থীদের প্রতি সদয় ব্যবহার করেছে, তাদের আশ্রয় পর্যন্ত দরজা খুলে দিয়েছে। আমরা জানি রোমানদের অত্যাচার ইহুদিরা নিরাশ্রয় হয়ে পড়েছে, তাদের দেবালয় সব ভেঙে দিয়েছিল। তারা চলে এসেছিল ভারতবর্ষ। যদি ভুল না বলি তাহলে দেখেছি এদের একটা দল আমাদের কেরালা প্রথম ঢোকে, আবার একটি দল যারা পারস্য থেকে জরথুস্ট অনুগামী, এদের নির্যাতন করে সে দেশ ছাড়িয়ে দেওয়া হয়েছে। এরাও কিন্তু ভারতবর্ষে সে আশ্রয় চেয়েছে। ভারতবর্ষ শুধু এই দুটি ক্ষেত্রে নয়, বহু ক্ষেত্রে এরকমভাবে তার শরণার্থী মানুষকে কখনো ত্যাগ করেনি। এরা সেই মানুষ যারা বিশ্বাস করে বসুদেব কুটুম্বকম, এই ভাবনা এরা বিশ্বাস করে। একম সবিপ্রা বহুধা বদন্তি, একসাথে ভোগ হয়েছে, এরা বিশ্বাস করে। ছোট থেকে আমিও সেই তথ্য পড়তাম। আর লক্ষ লক্ষ মানুষ এই স্তব করে। সেটা কি না শিবের স্তব। রুচিনাম বৈচিত্র্য দ্বিজকটিন নানা মত নিরামে গম্য সমস্ত পরিষ্কার নবীব। নদী উৎসস্থল কোথায়? কিন্তু নদীর শেষ আশ্রয় কোথায়? সমুদ্রের সঙ্গে মিলনে। সেই রকম মানুষের মধ্যেও সরল আছে, কুটিল আছে। তারা তাদের সংস্কার অনুযায়ী এগিয়ে যাবে, তারপর একদিন তারা ঈশ্বর চরণে মিলিত হবে। স্বামী বিবেকানন্দের ভাষণ, হাজার বছরের ইতিহাস, ভারতবর্ষের সংস্কৃতির একটা শক্তি যেন স্বামী বিবেকানন্দের সঙ্গে ছিল। তাই আমরা দেখি স্বামীজির বাণী শান্তির বাণী, উদারতার বাণী, মৈত্রীর বাণী, সমন্বয়ের বাণী। এইসব ভাব ভারতবর্ষ এইসব ভাব পৃথিবীকে দিয়েছে। বর্তমান যুগে
কতবার মানুষে মানুষে বা রাষ্ট্রে রাষ্ট্রে কতবার মানুষ বসছে, কিন্তু এই সফলতা তো দেখতে পাওয়া যাচ্ছে না। সেদিন স্বামীজি বলেছিলেন যে এই মাধ্যমেই কিন্তু আমাদের এগোতে হবে। এটাও স্বামীজি বলেছিলেন যে পৃথিবী কত আঘাত পেয়েছে। কি আঘাত পেয়েছে? সাম্প্রদায়িকতা, গোড়ামি, তার ফলস্বরূপ ধর্ম উন্মত্ততা। এই সুন্দর পৃথিবী কতবার গ্রাস করেছে। কিভাবে আমাদের এই পৃথিবীটা হিংসায় বারবার পরিপূর্ণ হয়েছে, কিভাবে সভ্যতা নষ্ট হয়েছে, জাতিতে জাতিতে এমন একটা ভাব এসেছে যে হতাশায় ভুগছে। এই জায়গাটাতে স্বামীজি জানিয়েছিলেন আজ এই যে ঘরটা পড়ল, এই ঘন্টার সঙ্গে সঙ্গে এই যাবতীয় নির্যাতন, অত্যাচার, যা তরোয়ালের মাধ্যমে হয়, যা লেখনের মাধ্যমে, যা সকলকে এক পথে যাওয়ার পথে অসুবিধার সৃষ্টি না করে, সেই শেষ ঘন্টা যেন হয়। অর্থাৎ এই নির্যাতন, অবিচার, এগুলো থেকে যেন মানুষ মুক্তি পায়। স্বামীজি প্রকাশ্যভাবে বার্তহীন মানুষের সাথে বলেছিলেন যে যদি কোনো কেউ ভেবে থাকে তার ধর্ম পৃথিবীতে একমাত্র থাকবে আর বাকি সব ধর্ম বিলুপ্ত হবে, তাহলে আমি তার উদ্দেশ্যে এটা বলতে চাই, তার উদ্দেশ্য সফলতা লাভ করবে না। অচিরে এই সমস্ত ধর্মে পতাকার মধ্যে লেখা থাকবে বিবাদ নয় সহায়তা, বিনাশ নয় পরস্পরের ভাবগ্রহণ, মতবিরোধ নয় সমন্বয় ও শান্তি। আজ আগামীকাল এই বিশেষ দিন ভারতবর্ষে বহু জায়গায় পালন করা হবে। আর সত্যি স্বামী বিবেকানন্দই তো নতুন ভারতবর্ষের আবিষ্কারক। ঋষি অরবিন্দ বলছেন স্বামী বিবেকানন্দের আমেরিকায় আবির্ভাব মাত্রই ভারতবর্ষ জেগে গেছে। ভারতবর্ষ জেগে গেছে, শুধু জায়গা নয়, ইন্ডিয়া উইল কনকার দ্য ওয়ার্ল্ড, এটা স্বামীজিও বলতেন। স্বামীজির বাণী love is life, weakness is strength, expansion is life, contraction is death. স্বামী বিবেকানন্দ গীতা, উপনিষদ, রামায়ণ, মহাভারতের কথাও বিভিন্ন সময়ে আমেরিকায় বলতেন। তার মুখে সেই কথা আমরা দেখি, ম্যান ইজ ডিভাইন। বলছে বুদ্ধের যেমন একটা বাণী ছিল, স্বামী বিবেকানন্দের একটা বাণী আছে, ম্যান ইজ ডিভাইন। মানুষ পাপী নয়, মানুষ পাপী নয়, অমৃতের সন্তান। উদাত্ত কণ্ঠে তিনি বলতেন উপনিষদের বাণী, arise, awake and stop not till the goal is reached. স্বামী বিবেকানন্দের বাণী পড়ে নেতাজি সুভাষচন্দ্র নেতাজি হয়েছিলেন। মহাত্মা গান্ধী স্বামীজি পড়ে বলেছেন দেশমাতৃকার প্রতি ভালোবাসা আমার সহস্রগুণ বৃদ্ধি হয়েছে। রবীন্দ্রনাথ ট্যাগর তিনি কি জানিয়েছিলেন বিদেশি একজন দার্শনিককে, if you want to know India, read Vivekananda. বর্তমানে পৃথিবীতে মাঝে মাঝে যেটা বলছিলাম, রাষ্ট্র একত্রিত হয়, বহু রাষ্ট্র বুঝতে পারছে স্বামী বিবেকানন্দের
চিন্তাধারায় একমাত্র চিন্তা যা আমাদের দেশকে ভালো রাখবে, আমাদের দেশকে মহান করবে। স্বামী বিবেকানন্দ কিন্তু কখনো বলতেন না যে আমি শুধু ভারতীয়, আমি সারা পৃথিবীর সম্পদ। স্বামী বিবেকানন্দ চাইতেন কোনায়, ভারতের কোনায় কোনায় তার ভাব ছড়িয়ে পড়ুক। তিনি বলতেন, I am a voice without a form. স্বামীজি বিবেকানন্দ 1897 সালে ভারতবর্ষে আসার পর ইংরেজরা খুব ভয় পেয়ে গেছে। কোথাও কোনো যুবকের কাছে স্বামী বিবেকানন্দের ছবি, স্বামী বিবেকানন্দের বই দেখলেই তারা ভাবতেন এই বোধহয় কোন একটি বিপ্লবী জন্ম হয়েছে এখান থেকে। তো 11 সেপ্টেম্বর বিশেষ একটি দিন, স্বামী বিবেকানন্দের প্রকাশের দিন। আর সেই দিন আমরা স্বামী বিবেকানন্দের স্মরণ করার চেষ্টা করব, স্বামী বিবেকানন্দের কথা ভাবনা করব। স্বামী বিবেকানন্দ আমাদের প্রেরণা দিক, তার কাজে আমরা সফলতা পাই, তার চরণে এই আমাদের প্রার্থনা দিয়ে আজকের এই পাঠ আমরা সমাপ্ত করি। परतत्ते सदालीन रामकृष्ण समग्रया यो धर्म स्थापनरत वीरेशम तम नमाम्यहम्। ओम शांति शांति शांति। हरि ओम तत्सत्। श्री रामकृष्ण आत्मा नमः।